নমস্কার, রূপসী বাংলা মিডিয়ার সমস্ত দর্শককে স্বাগত জানাই। সামনেই বিধানসভা নির্বাচন, আর সেই নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে বিভিন্ন রকম চর্চা চলছে। কোথায় কে হবে প্রার্থী তা নিয়ে জনসাধারণের মধ্যেও বিভিন্ন চর্চা শুরু হয়েছে। আপনারা দেখেছেন বিগত দিনে আমরা রূপসী বাংলা মিডিয়ার পর্দায় দেখিয়েছিলাম বান্দোয়ান বিধানসভার জন্য বিজেপির প্রার্থী তালিকা দৌড়ে কারা রয়েছে। আজকে তাদের মধ্যেই একজনকে আমরা পেয়েছি, লবসেন বাসকে, এলাকায় যার নাম জোর চর্চায় রয়েছে এবার বিজেপির প্রার্থী হিসেবে। নমস্কার দাদা। নমস্কার। নমস্কার। আমরা বিভিন্ন জায়গাতে যখন খবরের কাজে বা বিভিন্ন ক্ষেত্রে যাচ্ছি, বিভিন্ন জায়গায় চর্চা উঠছে যে এবার আপনাকে প্রার্থী করা হোক, এরকম দাবি উঠছে বিভিন্ন জায়গা থেকে। কি বলবেন এই বিষয়ে? দেখুন, একজন বিজেপি কর্মী হিসাবে আমি কাজ করে এসেছি, তাতে জনগণের কাছে যতটুকু যেতে পেরেছি তাতে হয়তো জনগণ চাইছে, হ্যাঁ সেটাই বললাম যে বিভিন্ন জায়গা থেকে এই কথাটা জনগণ চাইছে যে এই লোকটাকে বিজেপির প্রার্থী করলে ভালো হয়। তো সেটা জনগণ চাইতেই পারে, কিন্তু ভারতীয় জনতা পার্টিতে একমাত্র পার্টি সব, পার্টি শেষ কথা বলে। পার্টির যে সিস্টেম আছে, যে নিয়ম আছে, যেভাবে প্রার্থী নির্বাচন করা হয়, পার্টি যদি সমর্থন করে বা সেটা পার্টি যদি অনুমতি দেয় প্রার্থী হিসাবে, তবেই সেটা সম্ভব। আচ্ছা, এখন বান্দোয়ানে আপনাদের সাংগঠনিক কি রকম শক্তি রয়েছে? আমাদের বান্দোয়ান বিধানসভা এখন বর্তমানে যে পরিস্থিতি আছে, আমরা যদিও ঝাড়গ্রাম সাংগঠনিক জেলার মধ্যে পড়ি, আগে পুরুলিয়া জেলার মধ্যে ছিলাম, কিন্তু এখন আমাদের বুথ স্তরে কিংবা অঞ্চল স্তরে, মন্ডল স্তরে যেরকম ভাবে আমরা বৈঠক করে আসছি এবং কর্মী সভা করে এসেছি, তাতে আমাদের সংগঠন খুব মজবুত অবস্থায় আছে। আগামী বিধানসভা নির্বাচনে আমাদের ফলাফল ভালো হবে। এখানে তো গত দুবারের বিধায়ক রয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজীব লোচন সরেন, তিনি আবার ডিপিএসসি চেয়ারম্যান, আবার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি। এরকম একজন হেভিওয়েট শোনা যাচ্ছে, তিনিই হয়তো আবার প্রার্থী হতে পারেন, হেভিওয়েট নেতা। তার সঙ্গে কিভাবে আপনারা মানে লড়াই করবেন? দেখুন, এখানে হেভিওয়েট বলতে যাই হোক উনি বিধায়ক আছেন, কিন্তু আপনারাও দেখিয়েছেন কিংবা জনগণও বলছে ওনার বিরুদ্ধে যে অভিযোগগুলা এসেছে, তাতে আমি নির্দিষ্ট করে বলছি না, কিন্তু জনগণই বলছে এবং জনসাধারণ বলছে, কিছু কিছু ওনাদের পার্টির কার্যকর্তারা বলছেন যে উনি দুর্নীতির সাথে জড়িত আছে। এই বিষয়, সেটা যেমন টিএমসির বিপক্ষে যাবে। দ্বিতীয়ত, বর্তমানে যে রাজ্যে যে শাসন কায়েম চলছে, যে অরাজকতা চলছে, যে বেকারত্বের সংখ্যা যে বেড়েছে, যে আমাদের নারী নির্যাতন হচ্ছে, সর্বোপরি সেই সব বিচার করে বান্দোয়ান বিধানসভা অতি অবশ্যই ভারতীয় জনতা পার্টি জিতবে। কিন্তু মুখ্যমন্ত্রী তো বারবার বলেন যে জঙ্গলমহল হাসছে। তাহলে জঙ্গলমহল যদি হাসে, তাহলে তো এটা তৃণমূলের দখলে থাকার কথা। জঙ্গলমহলে হাসছে, আমরা জনগণকে বোঝাবার চেষ্টা করছি কোথায় জঙ্গলমহল আসছে, রাস্তাঘাটের অবস্থা কি আছে, পানীয় জলের অবস্থা কি আছে, আপনারাও মিডিয়াওয়ালারাও আপনারাও দেখাচ্ছেন, সবই তো জনগণ দেখছে। কি করে জনগণ হাসছে? জনগণের বর্তমানে যা অবস্থা আছে তাতে মানে পরিবর্তনের দরকার হয়েছে এবং বান্দোয়ান বিধানসভায় পরিবর্তন হবে। আপনি তো বিগত বিধানসভা নির্বাচনেও 2016-তে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এই আসনে। তখনকার রাজনৈতিক পরিস্থিতি মানে সাংগঠনিক যা ছিল, আর এখনকার আপনাদের সাংগঠনিক কতটা পরিবর্তন? দেখুন, 2016 সালে যে সাংগঠনিক অবস্থা ছিল ভারতীয় জনতা পার্টি, তাতে সেই সময় তৃণমূল এবং বামফ্রন্টের একটা লড়াই চলছিল জোর কদমে। যে বামফ্রন্ট বলছে আমরা বাংলা দখল করব, টিএমসি বলছে আমরা বাংলা দখল করব। সেই অবস্থায় আমরা ছিলাম তৃতীয় স্থানে। সেই অবস্থায় যখন আমি নির্বাচনে দাঁড়াই, আমি কিছুটা কিংবা আমার কার্যকর্তা তারা কিছুটা আমরা হাওয়া তুলতে পেরেছিলাম যে বিজেপি বলে কিছু একটা আছে। হ্যাঁ, এবং
সেই 2016 সালের নির্বাচন থেকে মানে মানুষ বুঝে গিয়েছিল এই একটা দল আছে যে পরবর্তীকালে কোনোদিন না কোনোদিন ক্ষমতায় আসবে। সেটার প্রমাণ হয়েছে 17-18 সালে আমরা পঞ্চায়েতে ভালো রেজাল্ট করেছিলাম এবং 2019 সালে লোকসভাতে বান্দোয়ান বিধানসভায় লিডও দিয়েছিলাম। এইভাবে মানে আমাদের এই যে বান্দোয়ান বিধানসভা, আমাদের যে এখনকার সংগঠন আর তখনকার সংগঠন অনেক তফাৎ। এখন আমরা যে কোনো মুহূর্তে আমরা তৃণমূলকে পরাস্ত করতে পারি। আপনি তো, যেটা আমাদের কাছে খবর রয়েছে যে আপনি দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত। আপনার এই রাজনৈতিক পথ চলাটা কিভাবে শুরু হয়েছিল? দেখুন, রাজনীতি বলতে বিজেপিকে অত্যন্ত ভালোবাসি। আমার জীবন যদি বলেন, আমার বাবা ছিলেন একজন কমিউনিস্ট। আচ্ছা। তারপর দেখলাম যে কমিউনিস্টের যে নীতি 30 বছর 35 বছর ধরে না দেখলেও আমি যখন বেকার হয়ে পড়ি সেই সময়টাই বামপন্থী সরকার নিয়োগ বন্ধ করে দিল এবং অন্যায় অত্যাচার শুরু করে দিল। আমার বাবা সারা জীবন ধরে ঝান্ডা নিয়ে ছিলেন, লড়াই করেছেন পার্টির জন্য, অনেক কিছু করেছেন। কিন্তু শেষমেশ দেখা গেল যে এই সরকার থাকলে মনে হয় বেকারদের কিছু হবে না। এই করে মনে মনে ভাবলাম একটা দল চাই, যে দলটা একটা আদর্শগতভাবে ভালো। আর সেই দলটা দেখতে পেলাম বিজেপির মধ্যে আছে, যেটা গণতান্ত্রিক পদ্ধতিটা এই দলটার মধ্যে আছে। এই দলটা করা যায়। আর এইভাবে আমার কত সাল থেকে সক্রিয়ভাবে আপনি বিজেপি? আমি এমনি সমর্থন করে আছি 2000 সাল থেকে। আচ্ছা, সমর্থকে আছি। আচ্ছা, হ্যাঁ, কিন্তু কাজ করেছি আবার 2014 সাল থেকে। 2014 থেকে অতপ্রতভাবে কাজে জড়িত। 2016-তে আপনি নির্বাচনে দাঁড়িয়েছিলেন এবং বিভিন্ন সময়ে দেখেছি আমরা যে আপনি সংগঠনের বিভিন্ন দায়িত্বে, এসটি মোর্চার সে জেলা হোক, ব্লক হোক, রাজ্য স্তরে বিভিন্ন সংগঠনে আপনি দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছিল। এই যে উত্তরণটা, এইটাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, ভারতীয় জনতা পার্টি কাজে বিশ্বাস করে। সর্বশেষ কথা, একজন কর্মী যদি বুথ সভাপতি হয়, উনি রাজ্য সভাপতি হতে পারেন, হ্যাঁ, এবং সর্বোপরি সর্বভারতীয় সভাপতি হতে পারেন। তার প্রমাণ আছে। আমাদের মোদীজি আছেন, বর্তমানে যে আমাদের সর্বভারতীয় সভাপতি আছেন, হ্যাঁ, ওনাকে কেউই জানতেন না, হ্যাঁ, কিন্তু হঠাৎ করে উনি হয়ে গেলেন। কাজের মাধ্যমে সবই কাজের মাধ্যমে হয় এবং কাজ এবং সততা এবং নিষ্ঠাবান হওয়া চাই। এবং আগামী দিনে আমি এটাই বলবো, বিজেপি পার্টি করতে হলে সৎ নিষ্ঠাবান হতে হবে এবং কাজ করতে হবে, যার মাধ্যমে আপনাকে মানে উচ্চ স্তরে নিয়ে যেতে পারে। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। বর্তমান যে শাসক দল রয়েছে তৃণমূল কংগ্রেস বা তার যা নেতা কর্মীরা বিভিন্ন সময় বলে যে আদিবাসীরা নাকি তাদের পক্ষে, সব সময় এই কথাটাই বলে আসে। সম্পূর্ণ ভুল। দেখুন, ভারতীয় জনতা পার্টি সবচাইতে গুরুত্ব দেয় সেটা হলো আদিবাসীদের। তার প্রমাণও দিয়েছে। আমাদের একজন মহিলা, আমাদের মাকে রাষ্ট্রপতি করা হয়েছে, নরেন্দ্র মোদীজি নিজে করেছেন। হ্যাঁ, সবাই তো বিরোধিতা করেছিল। যে দলটা বলছে আমরা আদিবাসী প্রেমী, তৃণমূল, তারা তো বিরোধিতা করেছিল। তারা তো তার মানে চেহারা নিয়ে, তার ইয়ে নিয়ে অনেক কিছু খারাপ কথা বলেছিল। তাহলে ভারতীয় জনতা পার্টি এমন একটা দল, শুধু চাই ভারতীয় জনতা পার্টি এমন একটা কর্মী চাই যে দেশের সেবা করতে পারে।
যে মানুষের সেবা করতে পারে এবং তাকেই সেই জায়গায় নিয়ে যেতে চেষ্টা করে। আরেকটা বিষয় দেখা যায় এই আপনাদের জঙ্গলমহলের মধ্যে এখন যা পরিস্থিতি, বিভিন্ন জায়গাতে উন্নয়নের কাজে অনেক ঘাটতি রয়েছে। বিভিন্ন জায়গায় রাস্তাঘাট হোক, জলের সমস্যা, আমরা আমাদের চ্যানেলেই খবর দেখিয়েছিলাম বিগত বছরে গ্রীষ্মের সময় বিভিন্ন গ্রামে যে জলের সমস্যা। আপনারা ক্ষমতায় এলে এই কাজগুলোকে কিভাবে মানে কতটা গুরুত্ব দেবেন জঙ্গলমহলের এই সমস্যা সমাধানের জন্য? দেখুন, আমাদের প্রথমত এই বিষয়টা বলি, আমাদের একটা পার্টির একটা নিয়ম আছে, নীতি আছে। সেইখান থেকে আমরা ধরুন রাজ্যে যদি আমরা ক্ষমতায় আসি, আমাদের যিনি হবেন মুখ্যমন্ত্রী, তার নির্দেশে সব কাজ চলবে। হ্যাঁ, এবং যিনি মুখ্যমন্ত্রী হবেন, আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, যে মন্ত্রিসভাটা হবে সেটা সৎ এবং নিষ্ঠাবান মানুষদেরকে নিয়ে, তাদের কোনো দুর্নীতি পাবেন না। আর ওনারাই আমাদেরকে নির্দেশ দিবেন আমরা কিভাবে জঙ্গলমহলকে আমরা উন্নত পর্যায়ে নিয়ে যাব, শিক্ষা স্বাস্থ্য কিভাবে আমরা মানে উন্নতির স্তরে নিয়ে যেতে পারি। আরেকটা সমস্যা বারবার আপনাদের এলাকায় বেশি করে, গোটা পুরুলিয়া জেলা জুড়েই বা ঝাড়গ্রাম সর্বত্রই আছে, আমাদের স্কুলগুলিতে বিশেষ করে শিক্ষকের ঘাটতি এবং শিক্ষা ব্যবস্থা। অনেক অনেক প্রাইমারি স্কুল আছে যেগুলো শিক্ষকের অভাবে প্রায় বন্ধের দিকে চলে যাচ্ছে। এর ফলে তো এই অঞ্চলে বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন তারা তো আরো পিছনে আসছে শিক্ষার মানে এই ঘাটতির জন্য। এইটাকে আগামী দিনে আপনারা কিভাবে মোকাবিলা করবেন? ভারতীয় জনতা পার্টির সরকার মানে আদিবাসীদের জন্য শিক্ষা স্বাস্থ্য বিষয়ে যাই বলবেন, আদিবাসীদের জন্য যেটা করবেন সেটা একটা ভালো দিক। যেমন আপনি বলে দিচ্ছে এতদিন পর্যন্ত যেটা করেছেন, যে আমাদের সাঁওতালি ভাষা অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত ছিল না, সেটা কিন্তু ভারতীয় জনতা পার্টি করেছে। এরপরে আমাদের আদিবাসীদের যেটা দাবি, বিশেষ করে অলচিকির মাধ্যমে যেটা পঠন পাঠন, আমাদের সরকার এলে সেটা সম্পূর্ণভাবে মানে চালু করবে এবং আদিবাসীদের উন্নয়নের ব্যবস্থাটা খুব ভালোভাবে হবে। এখানে আরেকটা প্রশ্ন আসছি যে বিগত যে লোকসভা ভোট, সেখানে দেখা গিয়েছিল যে এই জঙ্গলমহলে সিপিআইএম এর ভোট ব্যাংক কিন্তু অনেকটা বেড়েছে। সেটা কি এবারের বিধানসভা ভোটে আপনাদের ভোট ব্যাংকে থাবা বসাতে পারে? না না, বিধানসভা ভোট দেখুন, বিধানসভা ভোটে পঞ্চায়েতের সময় একটা আলাদা রকম লড়াইয়ের চেষ্টা করা হয় ব্যক্তিগতভাবে, প্রতিটা বুথে প্রতিটি সংসদে, যে আমরা জিতবো, আমরা ক্ষমতাটা ভোগ করব। কিন্তু বিধানসভা ভোটে আমরা সমস্ত রাজনৈতিক দলের সাথে আলোচনা করব, টিএমসি বাদে। এইবার ভাজপা সরকারকে আনতে হবে, তার জন্য সবার কাছে আমরা সাহায্য চাই এবং তাতে এক প্রশ্ন আলোচনা হয়েছে, সবাই সহমত আছে টিএমসি কে পরাস্ত করবে। সামনেই তো ভোট আসছে, আর কয়েকদিন পরেই হয়তো ঘোষণা হয়ে যাবে ভোট। আপনারা কিভাবে নির্বাচনী প্রচারের ময়দানে নামবেন, কিভাবে প্রচার শুরু করবেন? আমাদের অলরেডি প্রচার শুরু হয়ে গেছে। আগামী 1 মার্চ থেকে প্রথম যেটা শুরু, সেটা হচ্ছে 1 মার্চ থেকে আমাদের যে রথযাত্রা আসবে সেখান থেকে শুরু হয়ে যাবে আমাদের। হ্যাঁ, ছোটখাটো এমনিতে বুথে বৈঠকটা ওটা চলছেই, এরপর শুরু হয়ে যাবে যে আমরা প্রতিটা বুথ থেকে আমরা রথযাত্রা বেরোবো। সেখানে আমরা সমস্ত বান্ধবানবাসীকে জানিয়ে দেব যে ভারতীয় জনতা পার্টি আসছি। আমরা সবাই মিলে, সবাই একত্র হয়ে বৈঠক করব প্রতিটা বুথে, প্রতিটা অঞ্চলে, এবং বড় বড় সভা হবে পরবর্তীকালে রথযাত্রার পর। হ্যাঁ, সেখানে কেন্দ্রীয় নেতৃত্ব আসবেন এবং ওনাদের পরামর্শগতভাবে আমরা কাজ চালিয়ে যাব। বর্তমানে তো রাজ্য সরকার এখন দেখা যাচ্ছে যে লক্ষ্মীর ভান্ডারের আবার ভাতাটা বাড়িয়ে দিয়েছে, পাশাপাশি যুব সাথী প্রকল্প, যার মধ্যে দেখা যাচ্ছে হাজার হাজার যুবক এখন লাইন দিয়ে ফর্ম ফিল আপ করছে। এইটা কি আগামী দিনে ভোট ব্যাংকে প্রভাব পড়তে পারে? মানে এই যুব সমাজ বা মহিলারা কি তৃণমূলের দিকে ঝুঁকবে? এটা কোনো প্রভাব পড়বে না। দেখুন, অলরেডি এটার বিরুদ্ধে আন্দোলনও চলছে
সাধারণ মানুষ বলছে, সাধারণ বাড়ির মহিলারা বলছে যে আমরা ভাতা চাই না, চাকরি চাই। বেকাররাও বলবে ভাতা চাই না, চাকরি চাই। আমরা সমস্ত বেকারদের কাছে আবেদন করব যে আমরা ক্ষমতা এলে, ভারতীয় জনতা পার্টি ক্ষমতা এলে কর্মসংস্থান হবে। আমাদের বিরোধী দল নেতা বলেইছেন কর্মসংস্থান হবে। আমাদের লক্ষ্মী ভান্ডার, কেন অন্নপূর্ণার ভান্ডার 3000 টাকা হবে। আরো অনেক অনেক সুবিধা আছে, সেগুলো হবে। আচ্ছা, তাহলে তো বলতে গেলে এক প্রকার আপনারা যেটা বললেন যে প্রচারে 1 তারিখ থেকেই জোর কদমে নেমে যাচ্ছে, মানে ভোটের বাজনা অলরেডি বেজে গেছে। সাধারণ মানুষের কাছে কি বার্তা দিতে চাইছেন? সাধারণ মানুষের কাছে এটাই বার্তা আছে, আমরা 15 বছর ধরে যে কুশাসনের মধ্যে আছি পশ্চিমবাংলায়, সেটাকে পাল্টানো দরকার। মোদিজি বলেছেন পাল্টানো দরকার। তাই বিজেপি সরকারকে আনতে হবে, ডাবল ইঞ্জিন সরকারকে আনতে হবে। কেন্দ্র এবং রাজ্য একত্রে মিলিয়ে আমরা ভালো সোনার বাংলা গড়তে চাইব, এবং সোনার বাংলা গড়ে আমরা বাঙালির কাছে এটা প্রমাণ করে দেব যে ভারতীয় জনতা পার্টি কি জিনিস। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা শুনলেন, আমরা এতক্ষণ কথা বললাম জঙ্গল মহলের বিজেপির আদিবাসী নেতা, একজন পরিচিত মুখ লবসেন বাস্কের সঙ্গে। যেহেতু সামনেই নির্বাচন এবং ইতিমধ্যেই বিভিন্ন জায়গাতে চর্চা চলছে যে প্রার্থী হিসেবে তাকে প্রার্থী করা হোক, এরকম বিভিন্ন মহলে চর্চা চলছে। তবে অবশ্যই তিনি যেটা বললেন যে কে প্রার্থী হবে সেটা দল সিদ্ধান্ত নেবে। দল যদি সিদ্ধান্ত নেয়, তাকে যদি সেই সুযোগ দেয়, উনি মানুষের সেবা করার জন্য প্রস্তুত রয়েছেন। তবে এখন দেখার বিষয় বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব কার উপরে ভরসা রাখেন। অবশ্যই সেই আপডেট পেতে আপনারা নজর রাখুন রূপসী বাংলা মিডিয়ায়। নমস্কার। নমস্কার।